টিভিএন স্পেশাল অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা মূলত যারা নিজের কাজের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যান, অনন্য উচ্চতায় নিয়ে যান, কিংবা নিজের কাজের মাধ্যমে মানুষের জন্য কিছু সৃষ্টি করে যান, তাদেরকে নিয়ে আসি। এবং যথারীতি আজকে যার সাথে আমরা কথা বলবো, তিনি বাংলাদেশের একজন গুণী শিল্পী, একজন সিনেমাটোগ্রাফার এবং একই সাথে আরো নানা কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচয় করে দেব TW সৈনিকের সাথে। সৈনিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আপনার নামটা যখন আমরা বলি TW সৈনিক, তখনই আসলে গুনগুন করে একটা গান বেজে উঠে, তুমি আমার ঘুম, জি, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। ঘুম কিন্তু স্বপ্ন দেখে না, মানে ঘুমের মধ্যে তো স্বপ্ন দেখার একটা বিষয় থাকে, আরামদায়ক ঘুম হয়। তাহলে এই স্বপ্ন দেখা ছাড়া ঘুমটা কেমন ঘুম? এটা আসলে একেবারেই মানে অদেখা এবং না পাওয়া এবং পাওয়ার মাঝখানে যে ইচ্ছাটুকু যেটা অব্যক্ত থাকে, সেটাকে নিয়ে আসলে এটা একটা নেগেটিভ সং, বাট মানে একটা বিরহের তো সব মিলিয়ে আসলে এই গানটা সবাই যখন শোনে তখন নিজের মধ্যে এই জিনিসগুলো অনেক কল্পনা করে। সবার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, কিছু কিছু চাওয়া আছে যেটা কখনই পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি চাই। 2006 সালের গান সম্ভবত এটা। হ্যাঁ, এটা অ্যালবাম আকারে বেরিয়েছে 2006-এ, কিন্তু এই গানের সৃষ্টি হচ্ছে 2001-এ। আচ্ছা, পরবর্তীতে দর্শকদের সামনে কিংবা শ্রোতাদের সামনে আসে এটি 2006 সালে। 2006 সালে অ্যালবাম আকারে। আর এই গানটা সৃষ্টির পরে 2004 সালে আমি তো আসলে বেসিক্যালি ক্যামেরার পেছনে মানুষ, ক্যামেরায় কাজ করতাম। বেনসন এন্ড হ্যাজ স্টার সার্চ প্রথম ট্যালেন্ট হান্ট শুরু করলো, রাইট? তো 2004-এ লাস্ট এটা হয়েছে। তো তার আগের গুলোতে আমি ক্যামেরায় কাজ করতাম, তো সেখানে গুনগুন করে গান গাইতাম। তো বাচ্চু ভাই, আয়ুব বাচ্চু স্যার, তারপর বিশ্বজিৎ দা, তারপরে লাবু ভাই, এনারা সবাই জানতো যে আমি তখন সদ্য ছায়ানট থেকে পাশ করেছি আর কি লোকসঙ্গীতে। তো ওনারা একরকম একটু ধমকের সুরেই বললো যে এর পরের বার তোমাকে কিন্তু ক্যামেরায় দেখতে চাই না, তুমি স্টেজে মানে গান নিয়ে কম্পিট করবে। তারা এই কম্পিটিশনের বিচারক ছিলেন? জি জি। তার আগে কি কখনো চেষ্টা করেছিলেন? হ্যাঁ, গান তো আমি আসলে মানে পারিবারিক ভাবেই আসলে আমাদের বাসায় গানের চর্চা হতো। ছায়ানটে পড়ছিলেন সেটা বলছিলেন? আমরা সব ভাই বোনই ছায়ানটের গান শিখেছি, তো এই চর্চাটা ছিল। ওকে। এবং ওই সময় আসলে তখন তুমি আমার ঘুম গানটা তৈরি হয়। ওইটা তখন যেহেতু শুনে আমার ইয়েতে ভয়েসে, তখন ওনারা বলে যে তুমি এবার কমপ্লিট করবা। এবং আল্লাহর কি ইচ্ছা, আমি লাস্ট 2004-এ এই গানটা কমপ্লিট করি এবং পপুলার চয়েসে বেস্ট অ্যাওয়ার্ড পাই। এবং একটা গান আমরা জানি যে অনেকেই আছেন যাদের কিছু কিছু গান টিকে যায়। এখন তো আসলে প্রচুর গান হচ্ছে, টিকে যাওয়া গানগুলোর সংখ্যা খুব কম থাকে। দেড় যুগ একটা গান টিকে যাওয়া। একটা চিত্রশিল্পীর অনেক সময় খুব বিখ্যাত একটা ছবি দিয়ে তিনি পরিচিত হন, লিওনার্দো দা ভিঞ্চি। আমরা জানি এক মোনালিসার ছবি দিয়ে তিনি জগৎ বিখ্যাত। এরকম সবার যে অনেক গান থাকতে হয় তা নয়। তারপর আপনার কাছে জানতে চাওয়া, আপনার এখন পর্যন্ত গানের সংখ্যা কেমন, কিংবা এই গানটি ছাড়া অন্য কোনো গান কি আছে যেটি নিয়ে আপনার কাছে ভালো লাগা তৈরি করে? হ্যাঁ, অবশ্যই। আমি আসলে আমার মৌলিক গান আছে 34টি। আমার ফার্স্ট সোলো অ্যালবাম তুমি আমার ঘুম, সেখানে 10টি গান ছিল। সেকেন্ড সোলো অ্যালবামে ছিল 10টি গান, মানে ওইটা বের হয়েছে 2015-তে। একটু সময় নিয়ে, আমি একটু লিরিক পছন্দ না হলে গান গাই না, তো সেখানে 10টা গান ছিল। আর মিক্সড অ্যালবামে সাবিনা চৌধুরী, তারপরে ক্লোজ আপ ওয়ানের কয়েকজন মিলে একটা মিক্সড অ্যালবামে 4টা গান ছিল। তারপর চঞ্চল চৌধুরী, বাবু ভাই আর আমি, ওই যে মন চোরা নামে একটা অ্যালবাম বেরিয়েছিল, ওখানে আমার 3টা গান ছিল। ওই যে অল্পনা বয়সের সকিনা ছেড়ি বাবু ভাই গিয়েছিলেন, এটা বকুল ফুল চঞ্চল গিয়েছিল, আর আমার গানটা তখন হিট হয়, আম পাতা লম্বা লম্বা। ওকে, আমরা আসলে গায়কদের কাছ থেকে কথা হচ্ছে, গান শুনতে বেশি ভালো লাগে। তুমি আমার ঘুম নিঃসন্দেহে আমরা শুনবো অনুষ্ঠানের শেষে। দর্শকদের আগ্রহটা আমরা টিকে রাখছি। আপনারই প্রিয়, আপনারই পছন্দের যে কোনো একটা গান শুনবো, তারপর আবার আলোচনায় যাব। আমার পছন্দের গান আসলে, কিংবা দর্শকরা আপনার যে গানগুলো বেশি পছন্দ করেছে। তুমি আমার ঘুমের পরে আমার একটা গান দর্শক মোটামুটি নিয়েছে, সেটা হচ্ছে যে ঘুমের পর মেঘ। ওই অ্যালবামের বৃষ্টির গান। ওকে,
সুর করেছিলেন বাপ্পা মজুমদার, লিখেছেন হচ্ছে দেবাশিস কাকু। আমি চেষ্টা করছি। কেমন করে বৃষ্টি বানাও মেয়ে, আমি তোমার জলে ভাসি, ঝোড়ো বাতাস খালি গায়ে মেখে থাকি তোমার পাশাপাশি, তুমি চোখ বুজে থাকো, বৃষ্টি ধরে রাখো, আমার তবু কোনো কালে হয় না ছোঁয়া তোমায়, তুমি চোখ বুজে থাকো, বৃষ্টি ধরে রাখো, আমার তবু কোনো কালে হয় না ছোঁয়া তোমায়, তোমার আঁচল জুড়ে জল, আমার উঠোনে বাজে মন, ইচ্ছে করে আঁচল ধরে দেখি, থাকি তোমার পাশাপাশি। এরকম ছিল আর কি। খুব চমৎকার, চমৎকার, একদম খালি গলায় আমরা চমৎকার গান শুনছিলাম। কেমন করে সুর বানানো হয়, বৃষ্টি কিভাবে মেঘ বানায়, সুর কিভাবে বানানো হয়, সুরটা কি নিজের ভিতর থেকে আসতে হয় নাকি এটা চর্চার মাধ্যমে এটিকে শানিত করা যায়? মানে এটা তো আর 7 দিনের কোর্সে পাওয়া যায় না যে আমি একজন শিল্পী হব, আমি 7 দিনের একটা কোর্স করলাম। কিছুটা তো অবশ্যই গড গিফটেড থাকতে হয়। আর আসলে অন্তর যদি না কাঁদে, অন্তর যদি অর্থ বুঝে, আপনি এক্সপ্রেশন বের হবেই। সো গানের কথাটার ওয়েট, এক্সপ্রেশনটা যদি আমি ফিল করে গাইতে পারি, আমার মনে হয় যে ওটা শ্রুতিমধুর হবেই। মানে শব্দগুলোকে অনুভব করে গাইতে হবে আসলে। আপনি গায়ক হয়েছেন, এর সাথে আবার আমরা এটা ক্যামেরার সামনের দৃশ্য, ক্যামেরার পিছনে কাজ করেন, কোন পরিচয়টাকে আপনার কাছে প্রধান মনে হয়? আপনি অভিনয় করেন, থিয়েটার করতেন, তবে এই যে অনেকগুলো পরিচয়, মূলত মানুষ মাত্রই বহুমাত্রিক, অনেকে অনেক কিছু করেন, কিন্তু একটা পরিচয় মুখ্য হয়ে ওঠে। কোন পরিচয়টা আপনার কাছে আরামদায়ক, কমফোর্টেবল? সত্যি কথা কি, আমি মনে প্রাণে, মানে আমি আলাদা করে বলতে পারবো না, দুটোই আমার কাছে একেবারে সমান প্রিয়, এবং আমি যা করি আসলে খুব ভালোবেসে করি। আচ্ছা, কিন্তু একটা পেশা আছে আপনার, আপনি ক্যামেরার পিছনে কাজ করেন এবং মিশুক মনির স্যার থেকে শুরু করে বাংলাদেশের দুর্লভ কিছু মানুষের সাথে আপনি কাজ করেছেন, গুণী কিছু মানুষের সাথে আপনি কাজ করার অভিজ্ঞতা আছে। তাদের কোনো ঘটনা কি আপনার মনে পড়ে যে তাদের কাছ থেকে এই জিনিসটা এখনো নিঃসন্দেহে আপনার মনের মধ্যে নাড়া দিয়ে যায়? হ্যাঁ, তা তো অবশ্যই। মিশুক স্যারের একটা স্মৃতি আমার খুব মনে আছে, যে উনি কোন একটা কিছু জিজ্ঞাসা করলে প্রথমে বলতো, তুমি কি পড়ো? তুমি পড়তে জানো? আমি বলি জি। তুমি ম্যানুয়ালটা একবার পড়ে আসো। আচ্ছা, হ্যাঁ, মানে এই অভ্যাসটা আমাদের করিয়েছিল। আমরা তো আসলে, আমাদের তখন ইনস্টিটিউশন ছিল না, মানে এখন তো অনেক জায়গায় অনেক সাবজেক্ট, মানে ফিল্ম অ্যান্ড মিডিয়া অ্যাপ্রিসিয়েশন মানে কোর্স অনেকগুলো হচ্ছে, আমরা তো সেই সৌভাগ্য হয়নি আমাদের। তো এভাবে আমাদের আসলে উনি শিখিয়েছেন, বলছে তুমি একবার পড়ো, দুবার পড়ো না, তারপরে আমার কাছে আসো, আমি মানে সহজ হবে। আমরা একটু জানতে চাই যে আপনি ক্যামেরার পিছনে এখন পর্যন্ত কি ধরনের কাজ করেছেন, কোন পেশায় আছেন, কোন কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত? বেসিক্যালি আমি জীবিকা নির্বাহ করি, আমার প্রফেশন হচ্ছে আমি সিনেমাটোগ্রাফি করি, আমি আসলে ক্যামেরা অপারেটর, আমি স্পোর্টসে কাজ করি, আমি অনেক নাটক করেছি ধারাবাহিক, তাও বাংলাদেশের ডেইলি সোপ বন্ধন থেকে শুরু করে বিজ্ঞাপন করেছি, 5 মতো হবে। টেলকো কোম্পানির একটা সময় 2009-10 পর্যন্ত 85%-এরও বেশি ম্যাক্সিমাম কাজই আমার মানে ক্যামেরার কাজ, স্বপ্নজবে বাড়ি থেকে শুরু করে যা আছে আর কি। আর এমনি ন্যাশনাল জিওগ্রাফির কাজ করেছি, লন্ডনে কিছুদিন ছিলাম, ওখানে কাজ করেছি, তারপরে সিনেমা করেছি, ডকুমেন্টারি ফিল্ম করেছি, মানে আমার ভ্যারাইটি আছে এবং ভালো লাগে। এক এক সময় এক একটা কাজ করছি, নাটক করছি, দেশের বাইরে গিয়ে নাটক করছি বা কোনো একটা প্রজেক্ট করছি। অর্থাৎ ক্যামেরাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে, বিভিন্ন ফরম্যাটে কাজ করলে আসলে আপনার সবগুলো জ্ঞানই আপনার থাকছে, এবং সেগুলো একটার জ্ঞান হয়তো অন্যটাতে আপনি সন্নিবেশিত করতে পারছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, আমরা কথা বলছিলাম গুণী কণ্ঠশিল্পী এবং
সিনেমাটোগ্রাফার, অভিনেতা TW সৈনিকের সঙ্গে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবারও ফিরবো এবং ফিরে একটা চমক দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টিপিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা যখন বিরতি নিচ্ছিলাম তখন আপনাদের কথা দিয়েছিলাম যে ফেরার পরে একটু চমক দেবো। বাংলাদেশের সীমান্ত ছেড়ে আপনি আমেরিকায় এলেন, আমরা সেই সীমান্ত ছাড়ার গল্পটা শুনবো। অর্থাৎ আপনার গানে কি আপনাকে টেনে এনেছে আমেরিকায়? আমি 38 ফোবানা কনভেনশন এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমাকে স্পেশাল অ্যাপিয়ারেন্সে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, এবং সেটা তুমি আমার ঘুম এই গানটির জন্য। এবং আমি যে আজকে এখানে বসে আছি, আই এম রিয়েলি লাকি এনাফ, একটা গানের জন্য আসলে আমি এখানে পৌঁছেছি। একটা শিল্পীর সারা জীবনের ইচ্ছে থাকে যে আমার একটা গান যেন জনপ্রিয়তা পায়, একটা গানের মধ্যে যেন আমি বেঁচে থাকতে পারি। এবং কত ভাগ্যবান যে প্রথম গানটি গেয়েই আসলে আমি এতটা পরিচিতি পেয়েছি আজকে। সুদূর আমেরিকায় আমি এখানে আপনাদের এখানে ইন্টারভিউ আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন, এবং আমরা আপনাকে অভিনন্দন জানাই যে আপনি একটা পুরস্কার আপনার পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন, সেটার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে এই যে গানটা আপনাকে টিকিয়ে রাখলো, নিশ্চয়ই আপনি দর্শকদের এটাও জানাবেন যে এই গানটার গীতিকার, সুরকার, তাদের নামটাও, যেহেতু আপনি শিল্পী। জি জি, এই গানটি লিখেছেন হচ্ছে সোহেল আরমান, আর সুর করেছেন ইব্রার টিপু। নিঃসন্দেহে তারাও এই গানের সাথে সাথে মানুষের হৃদয়ে থেকে যাবেন, যেহেতু গান যখন টিকে থাকে, গানের পিছনে আমরা যেমন আপনি ক্যামেরার পিছনে কাজ করেন, অনেক কাজ হয়তো আপনার হাত দিয়ে হয়, কিন্তু মানুষ হয়তো অনেকে জানার সুযোগ হয় না। ঠিক একইভাবে গান যারা গান তারা হয়তো ক্যামেরার সামনে থাকেন, কিন্তু গীতিকার এবং সুরকারের ভূমিকা অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। আমরা এরপরে আপনার কাছে শুনতে চাই যে বিষয়টি, সেটি হলো আপনি ক্যামেরায় কাজ করছেন, আপনি ক্যামেরাতে নানা ফরম্যাটে কাজ করেন, আপনি সিনেমায়, টিভিসি নির্মাণ, নাটক, এমনকি চ্যালেঞ্জিং নিউজের সাথে কাজ করেন। দীর্ঘদিন ধরে আমরা জানি যে নিউজের সাথে কাজ করেন, স্পোর্টসে কাজ করেন। যখন নিউজে কাজ করেন তখন কি চ্যালেঞ্জ ফিল করেন, কিংবা এই কাজে যারা বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে নিচ্ছে তাদের ক্যারিয়ারটা আসলে কত দূর যায়? চ্যালেঞ্জিং একটা পেশা, যারা আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে এবং যারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজ যোগদান করতে চায়, আমার মনে হয় তাদের জন্য এটা বড় একটা সুযোগ। এখন তো ইন্টারনেট বেসড অনেক কিছুই হয়ে গেছে, তো ক্যামেরা সম্বন্ধে যদি একটু বেসিক ধারণাটা থাকে, আমাদের সময় তো ছিল না আসলে। এখন অনেক ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, নিউজে কাজ করতে হলে ওটা দরকার, স্পোর্টসে কাজ করতে হলে দরকার। আর একজন ক্যামেরাম্যানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বৈচিত্র্য। আপনি এক একটা নিউজ করতে যাচ্ছেন, একটা অ্যাসাইনমেন্ট যাচ্ছেন, আজকে হয়তো একটা গানের কোনো প্রোগ্রাম, কালকে হয়তো কনসার্ট, অন্যদিন হয়তো মারামারি, অনেক কন্ট্রাস্ট, চ্যালেঞ্জিং। সো ক্যামেরা প্রফেশনটাকে আমি এভাবেই ভালো লাগা, ভালোবাসা জন্মে গেছে আসলে। আমি কখনো টিভিসিতে কাজ করছি অনেক যত্ন নিয়ে, 30 সেকেন্ডের একটা চ্যালেঞ্জ, 30 সেকেন্ডে একটা গল্প বলতে হবে আমাকে। সো আমার লুক অ্যান্ড ফিল কি হবে, কত সহজে আমি গল্পটাকে ট্রান্সমিট করতে পারি, কত সহজে আপনি লাইট নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনি কালার নিয়ন্ত্রণ করতে পারছেন। কিন্তু যখন আপনি নিউজে যাচ্ছেন, আবার স্পোর্টসে যখন যাচ্ছি, যখন আমি স্লিপের ক্যামেরা চালাচ্ছি বা বল ফলো চালাচ্ছি, আমি জানি না আসলে কতটুকু কনসেন্ট্রেশন থাকতে হবে এবং কত এক্সাইটমেন্ট কাজ করে যে আমি উইথ গো উইথ দ্য বল, আমাদেরকে তো বলে উইথ ফোকাস, ইট ইজ কোয়াইট টাফ। আমি গ্যালারিতে ক্যামেরা, কত দূরে পিচ, বল ছোট, সো খুবই এক্সাইটমেন্ট থাকে। কিন্তু আমরা জানি যে এক্সাইটমেন্টে হয়তো পেট ভরবে না, অনেক সময় জীবিকার তাগিদে অনেক কাজ করতে হয়। পেশা হিসাবে নিউজ কিংবা টেলিভিশন, সিনেমা, নাটক, টিভিসি, এসবের পিছনে যারা কাজ করেন তারা আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হওয়ার সুযোগ থাকে? আমি আসলে আশাহত নই, আপস অ্যান্ড ডাউন থাকে। যেমন সত্যি কথা বলতে, আমরা যখন কাজ করেছি হয়তো সেই সময় এত ব্যাপকতা ছিল না সব দিক থেকে, তখন হয়তো আমরা একটু ভালো পারিশ্রমিক পেতাম, বা হয়তো সংখ্যায় কম ছিল বলে ডিমান্ড ছিল। কিন্তু এখন কম্পিটিশন, এবং আমি পজিটিভ দেখি এই কারণেই যে যখন কোয়ান্টিটি বাড়বে তখন কম্পিটিশন ডেভেলপ করবে, আর যখন কম্পিটিশন আসবে, যে কম্পিট করে কোয়ালিটি দিতে পারবে সেই টিকে থাকবে। সো এখানে আসলে ওই চ্যালেঞ্জটা আছে এবং এটাকে পেশা হিসেবে নিতে পারবে, এবং এখানে যে ভালো কাজ করবে তার ডিমান্ড আছেই। আচ্ছা, তার মানে এটা পেশা হিসাবে ডেফিনেটলি অনেক সুন্দর
এবং এখনো অনেক অপরচুনিটি আছে। ওকে, ফাইন। সেক্ষেত্রে আমরা একটু থিয়েটারের গল্প শুনবো আপনার কাছে। আপনি এত কিছু করার সময় আবার থিয়েটার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন। হ্যাঁ, আমার আসলে আমি যা কিছু করি, আমি থিয়েটার মমতাজুদ্দিন স্যারের গ্রুপে ছিলাম, মানে আছি এখনো আজীবন সদস্য। অনেক থিয়েটারের চর্চাটা আসলে একেবারেই ঘর ঝাড়ু থেকে শুরু করে একেবারে মানে চণ্ডীপাঠ পর্যন্ত আর কি, আমরা ওই স্কুলিং এর মধ্যে আসলে বেড়ে উঠেছি। আমাদেরকে কিন্তু এই যে ক্যামেরায় আমাকে অনেক হেল্প করে, যেমন আমাদের কিন্তু ম্যান্ডেটরি ছিল পেইন্টিং দেখা। আচ্ছা, আমাদের ম্যান্ডেটরি ছিল শিল্পকলা প্রোডাকশন ওরিয়েন্টেড কর্মশালায় কম্পিটিশন হতো আমাদের। ওই গ্রুপ থেকে কয়জন গেল, আমাদের গ্রুপ থেকে যদি আমি চান্স পাই, সে মেকআপের একটা কর্মশালা হচ্ছে, মাইমের, তারপরে আপনার লাইটের, এগুলো আমরা কোর্স করেছি। তারপরে অভিনয়ের কোর্স করে আবার আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি। আমরা আবার প্র্যাকটিক্যালি ওই সিস্টেমের মধ্যে চলেছে, আমরা দর্শককে বসাতাম। তারপর সিকোয়েন্স যখন লাইটগুলো অফ হতো, তখন সিনিয়র আর্টিস্ট বা কো আর্টিস্ট যারা আছে তাদেরকে পথ দেখিয়ে বের করা, মানে চমৎকার ভাবে আমাদের সমস্ত কিছুই কিন্তু টাচ করে। শিল্পকলার যতগুলো মাধ্যম আছে আসলে থিয়েটার করতে গিয়ে প্র্যাকটিস গুলো আমাদের হয়েছে, যার কারণে আমি ক্যামেরা চালাতে আমার সুবিধা হয়। সেক্ষেত্রে আপনার তো অনেক জায়গায় ঘোরার সুযোগ হয়েছে, কাজের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমেরিকায় দ্বিতীয়বার এখানে যখন আসেন, এখানকার কাজগুলো, এখানকার যারা ক্যামেরা পার্সন আছেন, এখানকার যারা সিঙ্গার আছেন, তাদের সাথে অর্থাৎ মূল ধারার সাথে আমেরিকার কখনো মেশার সুযোগ কিংবা তাদের কাছ থেকে শেখার সুযোগ, তাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ, সেসব চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি সব সময় পিক করি সব জায়গা থেকে। আমি নিজের মানে সবকিছু, আর থিয়েটার করতাম বলে আমার অবজারভেশন পাওয়ারটাকে একটু হাইলাইটেড করি। আমি ভেরি গুড অবজারভার বলতে পারেন, নিজেই বললাম। আমি আসলে ভালো জিনিসগুলো পিক করি। এখানে কাজ করতে গিয়ে যেটা সুবিধা এবং অসুবিধাও বটে, যারা একটু আয়েসি তাদের কাছে অসুবিধা, আর সুবিধাটা হচ্ছে যারা সত্যি সত্যি ডেডিকেটেডলি কাজটা করতে চায়। ওয়ার্ল্ড এখন অনেক ফাস্ট হয়ে গেছে, হ্যাঁ, ইউটিউব বেসড অনেক। আমাদের দেশে একটা ক্যামেরা টেলিভিশন চালাতে গেলে একটা রিপোর্টার দরকার হয়। আমার সুযোগ হয়েছে চ্যানেল 4 এর স্টুডিও ভিজিট করা, বিবিসি। আমি লন্ডনে কিছুদিন কাজ করেছি, এটিএন এ, যাই হোক, বা অনেকবার প্রজেক্ট করেছি, বেশ কয়েকবার। তো আমাদের দেশে সঙ্গে যদি পার্থক্য বলেন, আমি জানি না এটা আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, বাট আমাদেরকে শুধরাতে হবে, সময়ের সঙ্গে চলতে হবে। একজন প্রেজেন্টার যায়, তার সঙ্গে একটা গাড়ি লাগে, ড্রাইভার লাগে, ওর সঙ্গে একজন ক্যামেরাম্যান যায়, ক্যামেরার সঙ্গে ট্রাইপড যায়, তো তারপরে আবার এডিটর লাগে, অ্যাসাইনমেন্টটা তৈরি করে একটা প্যাকেজ বানায়, মিউজিক দেয়, তারপরে এটা অন এয়ার হয়। কিন্তু এখানে যে প্র্যাকটিসটা, এটার সঙ্গে আমাদের তাল মিলাতে হবে যুগের সঙ্গে। এখানে কি একজন ওকে বলা হলো অ্যাসাইনমেন্ট, যাও তুমি এই প্যাকেজটা করে নিয়ে আসবা, ওই মানে পিটিসি দিচ্ছে, ওই ক্যামেরাটা চালালো, এসে এডিট করে প্যাকেজটা দিয়ে দিল। ওয়ান ম্যান আর্মি, তিনি সব ধরনের কাজে দক্ষতা অর্জন করছেন এবং যুগের সঙ্গে টিকে থাকার জন্য। তাতে হয় কি, জবাবদিহিতা থাকে। গান নিয়ে কথা বলি। গান একটা সময় ছিল আমরা ফিতা অর্থাৎ টেপ রেকর্ডারে আমরা শুনতে পেতাম, তারপর সেটা সিডিতে আসলো, ডিভিডি আসলো, এখন গান মানে মিউজিক ভিডিও। এখন কত চমৎকার করে সেটাকে, কত ভিজুয়ালি রিচ করে সেটাকে উপস্থাপন করা হচ্ছে, তার সাথে কিন্তু অনেক গানের জনপ্রিয়তা নির্ভর করে। এই যে চেঞ্জগুলো, অর্থাৎ গানের যে ধারা চেঞ্জ হচ্ছে, এটাকে আপনি ইতিবাচক অথবা কিভাবে দেখেন? এটা অবশ্যই ভালো দিক, এটা জাস্ট ট্রান্সমিট হয়েছে আসলে। আপনি যেটা বললেন ফিতায় যখন আমি গান শুনতাম, দেখেন আমার কিন্তু একটা ভিজুয়ালাইজেশন থাকতোই, যে গানটা আমি শুনছি, গানটা শুনে কিন্তু আমি ভিজুয়ালাইজটা করছি, ওটারই এখন এক্সিস্ট করে, রাইট? এটুকুই পার্থক্য, আর কিছু না। এটাই এখন এই জেনারেশন বেশি নাই। এবং এখনকার সঙ্গীত শিল্পীদের বড় মাধ্যম কি, আগে অ্যালবাম বের হতো, এখন ইউটিউবে রিলিজ হয়, সেটা কি এখন বড় একটা মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে? এটা টেকনোলজিক্যাল চেঞ্জ সব জায়গায় হতে পারে। আমার কাছে এটা মানে ইটস ওকে, এবং এইভাবেই চলতে হবে আমাদেরকে, সময়ের সাথে চলতে হবে। এখন এটা ট্রেন্ড চলছে। আমরা 35-এ কাজ করতাম আগে, আমি তো এখনো বিলিভ করি 35 আবার ব্যাক করবে।
ওকে, নাও হতে পারে, কিন্তু আমি আবার নিজেকে কিন্তু কনভার্ট করে নিয়েছি। আমরা এটার সাথে জানি যে আপনার একদিকে যেমন কাজের বৈচিত্র্য আছে, ব্যক্তিগত জীবনটাও আপনার অনেক সংগ্রাম মুখর। আপনি শারীরিক নানা অসুস্থতাকে জয় করেই হাসি মুখে কথা বলছেন। এটা সবচেয়ে বড় জিনিস। আমি পুরো অনুষ্ঠান জুড়ে দেখছিলাম যে আপনি হাসছেন। এই যে হাসিটা তো অনেক বেশি অমূল্য একটা বিষয়। মানুষ অনেক কষ্টে থাকলে হয়তো হাসিটা আসে না, বাট আপনার সুখের উৎস কি? আমি নিজেকে খুব ভালোবাসতে জানি। আমি ভালো থাকা জেনে গেছি, কিভাবে ভালো থাকতে হয়। সব অবস্থায় ভালো থাকতে জানি। জি দর্শক, আমরা বিদায় নেব, তবে যেটি আপনাদের কথা দিয়েছিলাম যে তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব। আমি বিদায় নিয়ে নিচ্ছি আগেই, তারপরে গান চলতে থাকবে, গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। এবং একই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার এই ব্যস্ততম সময়ের মাঝখানে আপনি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকলো আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জুয়েল ভাই, এবং টিভিএন 24 কে অনেক অনেক ধন্যবাদ। আমি আমেরিকায় এসেছি এই ফোবানাতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, আপনারা আমাকে ডেকেছেন, সত্যি আমি কৃতজ্ঞতা জানাই, এবং দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। অবশ্যই, মাইলস টু গো। রাইট, আবার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। নিশ্চয়। তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না, তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না, তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না, তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না, তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না, তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।